2024 টি-20 বিশ্বকাপে এখন সুপার এইটের ম্যাচগুলো রয়েছে। এই সুপার এইটের ম্যাচগুলো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা দল কিন্তু 3টি করে ম্যাচ খেলবে। সুপার এইটে 3টে করে তাদের গ্রুপে, মানে ভারতের গ্রুপে যারা যারা রয়েছে ভারত তাদের সাথে খেলবে। বাংলাদেশ আর ভারত যেমন একসাথে রয়েছে, এই জন্য ভারত বাংলাদেশের খেলা একসাথে পড়েছে। এবার সেই খেলাটা অনেকেই দেখতে চাইবে। তারপর অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা পড়েছে, আবার অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার খেলা পড়েছে। ওটা পুরোপুরি ব্যাটিং উইকেটে খেলা হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। এটা হাই স্কোরিং 200 আমরা ধরতে পারি, 190, 95 অথবা 200। এটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। আর সুপার এইটের যে ম্যাচটা 19শে জুন, সেটা 2024 সালে 19শে জুন, এবং বুধবার দিনকে ম্যাচটা রয়েছে নর্থ সাউন্ডে অ্যান্টিগাতে, আর আমেরিকা এবং সাউথ আফ্রিকার মধ্যে রাত 8টা থেকে। এবার সুপার এইটের ম্যাচগুলো কিন্তু রাত 8টা থেকে পড়েছে। আর বৃহস্পতিবার দিনকে 20 জুন 2024, এইটা হলো গ্রুপ 2 এর খেলা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ভোর 6টার থেকে। আর তারপরে আফগানিস্তান এবং ইন্ডিয়ার খেলা পড়েছে রাত 8টা থেকে বারবাডোসে ব্রিজ ডাউনে। এই ম্যাচটা হবে কিন্তু ব্যাটিং উইকেটে। 160-65 রান কিন্তু করা যেতেই পারে এখানে, এবং খুব ভালো খেললে 190-95 হতে পারে। এবার আফগানিস্তানের বোলিংয়ের এগেনস্টে এত ভালো করা একটু চাপের বিষয়। অবশ্য তাদের এগেনস্টে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিংয়ের এগেনস্টে ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাট ভারত দেখা যাক কেমন করে। ভারত যদি ভালো করতে পারে, ওই রান চেস করতে পারে নাকি আফগানিস্তান ঠিক নেই। আর আফগানিস্তানকে যদি প্রথমে ব্যাট করতে পাঠায়, আফগানিস্তান বড় রান করে দিলে সেটা চেস করা একটু হলেও চাপের হয়ে যাবে ভারতের জন্য। তার কারণ বেশি রান চেস করা সবসময় চাপের। এবার যদি সেই ম্যাচে কোহলি খেলে দেয় সেটা আলাদা ব্যাপার। কোহলি খেলেও দিতে পারে, কোহলি যদি খেলে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে, সেক্ষেত্রে ভারত জিতে যাবে। আর কোহলি না খেলতে পারলে চাপ আছে। কোহলি মানে এমন একটা প্লেয়ার, মানে সে না খেলতে পারলে ভারত আবার খেলতে পারে না। তারপর অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা পড়েছে 21শে জুন ভোর সকাল 6টা থেকে। সেটা আবার সকাল 6টা থেকে ম্যাচটা পড়েছে। তারপর আবার রাতে পড়েছে ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচ। বাংলাদেশের অনেকগুলো ম্যাচই সকাল থেকে দেখলাম, তবে রাতে পড়েছে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ। একটা পড়েছে সকালেও, রাতে হয়তো দেয়নি যাতে তারা রেস্ট পায়। একটা খেলা আগে রয়েছে, একটা পরে রয়েছে। অ্যান্টিগাতে হবে। আর যেগুলো আর কি রয়েছে অ্যান্টিগা নর্থ সাউন্ড, সেগুলো তো ব্যাটিং সহায়ক পিচ হয়, কিন্তু পিচ যেটা লো ওয়েস্ট ইন্ডিজের পিছে যখনই খেলা হয় না, ওয়েস্ট ইন্ডিজের পিছে কিন্তু এরকম লো স্কোরিং ম্যাচই হয় বেশিরভাগ সময়। এবার কিছু কিছু ক্ষেত্রে হাই স্কোরিং ম্যাচ হয়, সব গ্রাউন্ড তো সমান হয় না। যেখানে ব্যাটিং সহায়ক উইকেট হয় সেখানে কিন্তু মানে রানটা বেশি হয়। এবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যদি সুপার এইটেও দেখা যায়, সেক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়বে। বাংলাদেশ অবশ্যই চাইবে যাতে ব্যাটিং ব্যর্থতা না দেখা যায়, তারা ভালো খেলে দিতে পারে। যদি ব্যাটিংটা মোটামুটি করে দেয়, বোলিংটা খারাপ হবে না খুব একটা। তবে এই বোলিং নিয়ে প্রতি ম্যাচে আশা করা ভুল যে বোলাররা ম্যাচ জেতাবে। ব্যাটিংয়েও রান করতে হবে, তাহলে ভালো হবে। আর ওয়েস্ট ইন্ডিজ টিমটা বেশি শক্তিশালী লাগছে কেন? ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু মানে অলরাউন্ডার বেশি রয়েছে, ব্যাটিংও শক্তিশালী। মানে যারা যারা ব্যাটিং করতে আসে না, মানে প্রত্যেকে টি-20 স্পেশালিস্ট। অ্যান্ড্রে রাসেল প্রচুর টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে, পুরান টি-20 খেলতে ভালোবাসে। জনসন চার্লস টি-20 লিগ খেলে বেড়ায় বিভিন্ন। ব্রেন্ডন কিং মোটামুটি টি-20 খেলতে পারে। এস রাদারফোর্ড ভালো টি-20তে খেলতে পারে। মানে প্রত্যেকটা টি-20 খেলা প্লেয়ার। বোলারদের মধ্যে আলজারি জোসেফ আইপিএল খেলে, বিভিন্ন লিগে খেলে বেলায় আলজারি জোসেফ। আলজারি জোসেফ আইপিএলে মার খেয়েছিল, বাট এখানে কিন্তু ভালো বল করছে। তারপরে অনেকে গুডা কেশমাতি, আকিল হোসেন এরা রয়েছে, এরাও মোটামুটি বল করছে। মানে প্রত্যেকে ভালো ভালো বোলাররা কিন্তু এই জায়গায় রয়েছে, ভালো খেলছে এরা। তো দেখা যাক কি হয় ম্যাচগুলো। আর যে আর একটা যে সাউথ আফ্রিকার সাথে আর ভারতের ম্যাচ পড়বে না, বা ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের ম্যাচ পড়বে না, সাউথ আফ্রিকার সাথেও পড়বে না। এবার এই দলগুলোর সাথে তখনই ম্যাচ পড়বে যদি ভারত কোনো সময় সেমিফাইনালে উঠতে পারে, তাহলে কিন্তু পড়বে। সেমিফাইনালে কোনোভাবে যদি উঠতে পারে তাহলে একেবারে ম্যাচ পড়বে। আর যদি সেমিফাইনালে না উঠতে পারে সেক্ষেত্রে পড়বে না। এখন দেখতে হবে যে সেমিফাইনালে উঠতে পারে নাকি মানে ভারত। তো ওঠার তো কথা, এবার যদি না ওঠে আমি বড় অবাকই হব। আর এবার একটু বলি যে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের মানে কি পরিবর্তন করতে পারে। ভারত আমার মনে হচ্ছে একটাই পরিবর্তন করতে পারে, সেটা হলো কুলদীপ যাদবকে দলে আনতে পারে। কানাডার বিপক্ষে আমার যতদূর মনে হচ্ছে যে কানাডার বিপক্ষে কিন্তু কুলদীপ যাদবকে খেলাতে পারত ভারতীয় দল, কিন্তু কুলদীপ যাদবকে খেলায়নি কেন? কুলদীপ যাদবকে খেলানোর জায়গা, মানে সেদিনকে বৃষ্টির জন্য ম্যাচটা হলো না, নাহলে মানে জায়গায় সুযোগ হয়নি আর কি। মানে বৃষ্টির জন্য সুযোগ হয়নি ম্যাচটা খেলার আর কি সুযোগই হয়নি।
এই জন্য কুলদীপ যাদব ওই একটাই পরিবর্তন হবে, সিরাজের পরিবর্তে কুলদীপ যাদব আসতে পারে। আর আমার মনে হয় জাদেজার পরিবর্তে বসাবে না কুলদীপ, মানে খেলাবে না, জাদেজাকে বসিয়ে কুলদীপকে খেলাবে না, ব্যাটিং বেশি নিয়ে খেলাবে। 8 নম্বর অবধি তো ব্যাটিং লাগবে, 8 নম্বর ব্যাটিং অক্সার জাদেজাকে খেলালেই কিন্তু 8 নম্বর অবধি ব্যাটিং হচ্ছে, নাহলে কিন্তু 7 নম্বর অবধি ব্যাটিং হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দলটা মানে ভালো খেলবে, সেমিফাইনালে যাবে কেন, ওইটা অস্ট্রেলিয়াও যেতে পারে, অস্ট্রেলিয়ারও যদি দুর্ঘটনা ঘটে তাহলে যেতে পারবে না। তবে ভারত অস্ট্রেলিয়া ওই গ্রুপ থেকে কে যায় সেটাই, বাংলাদেশ গেলে সেটা ইন্টারেস্টিং বিষয় হবে, বা আফগানিস্তান গেলে ইন্টারেস্টিং বিষয় হবে। তবে ইন্ডিয়া যদি কনফিডেন্স নিয়ে খেলে, বেশি ওভার কনফিডেন্স নিয়ে খেলে, কনফিডেন্স নিয়ে খেললে ঠিক আছে, ওভার কনফিডেন্স নিয়ে খেললেই কিন্তু চাপ হয়ে যাবে ম্যাচটা জেতা। আর ওভার কনফিডেন্স নিয়ে যদি না খেলে তাহলে ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ওইটাই পরিবর্তন হবে, কুলদীপ যাদবকে দরকার। ওই ম্যাচ থেকে যদি খেলিয়ে দেয় সিরাজের পরিবর্তে ভালো হবে। এইখানে 3জন স্পিনারই দরকার হবে ওয়েস্ট ইন্ডিজের পিছে। তারপর চলে আসবে অস্ট্রেলিয়ার সাথে খেলা, ভারতের ম্যাচ, তারপর মনে হয় বাংলাদেশ, না তারপরে বাংলাদেশ, তারপর লাস্টে অস্ট্রেলিয়া। 3টে পরপর ম্যাচ রয়েছে। আর বাংলাদেশের আবার প্রথমে ভালো দুটো টিমের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে, ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা খেলতে হবে। আর আগে যে ম্যাচগুলো আমরা দেখলাম আমেরিকায়, অত স্লো পিচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হয় না। সত্যি কথা বলতে ওয়েস্ট ইন্ডিজের পিচ হয় খুব, যেটা স্লো পিচ 130-35 তোলাই যায়। এবার ওই রান যদি তুলতে না পারে তাহলে কিন্তু সমস্যা হবে। তবে আমার যতদূর মনে হয় একটা দলেরই বেশি খেলতে সুবিধা হবে ওয়েস্ট ইন্ডিজের পিচে। ওয়েস্ট ইন্ডিজের তো সুবিধা হবেই, এছাড়া সুবিধা হবে কিন্তু অস্ট্রেলিয়াকে সুযোগ সুবিধা করে দিয়ে প্রতিটা, এর আগে যারা যে কটা ম্যাচ খেলেছে সবই দেখে ওয়েস্ট ইন্ডিজে খেলেছে। মানে এর আগে আমেরিকাতে কিন্তু ম্যাচই পড়েনি তাদের, আমেরিকাতে ম্যাচই পড়েনি, ব্যাটিং উইকেটে খেলেছে, এই জন্য ওদের কোনো রান করতে অসুবিধা হয়নি। মার্কাস স্টোনিসও ভালো রান করেছে, ট্র্যাভিস হেডও রান করেছে, তারা কিন্তু স্লো উইকেটে করেনি, বাট ব্যাটিং উইকেটে কিন্তু করে গেছে, এই জন্য ওদের কিন্তু সুবিধাটা হয়েছে বেশি। এবার এই ক্ষেত্রে যদি সুবিধাটা পায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কী হবে সেটা আমরা সকলেই জানি। অস্ট্রেলিয়া সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালে চলে যাচ্ছে। আর মিচেল মার্শ সেভাবে ফর্মে নেই, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু ওয়ার্নারও রান পাচ্ছে না, বাট ওয়ার্নার কিন্তু ওই বিরাট কোহলির মতো যে কোনো সময় ভালো খেলে দিতে পারে। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমের কয়েকটা ম্যাচ খেলতে পারেনি, পরের দিকে কিন্তু ভালো খেলেছিল, তারপর বোধহয় সব থেকে বেশি রান করার থেকে একটু পিছিয়েও ছিল। আর ওই প্রথম থেকে ভালো খেললে সব থেকে বেশি রানই করতো, বাবর আজমকে ছাড়িয়ে যেত এরকম। মানে ওয়ার্নার এই লেভেলেরই প্লেয়ার। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়ার্নার মোটামুটি খেলেছিল, সেইবার অতটা ভালো খেলতে পারেনি। তাও ওয়ার্নার এমন একটা প্লেয়ার, পুরো ধারাবাহিক প্লেয়ার অস্ট্রেলিয়ার ধারাবাহিক একজন ওপেনার। সেই সময় বোধহয় অ্যারন ফিঞ্চ খেলেছিল, 2021-এ, 22-এ খেলেনি, তারপর তো অবসর নিয়ে নিল অ্যারন ফিঞ্চ একদম পারফেক্ট টি-20 প্লেয়ার ছিল। যে ম্যাচে সে খেলতো একেবারে সে ম্যাচে সেরা ব্যাটিং, যে ম্যাচে খেলতে পারতো না সে ম্যাচে আলাদা ব্যাপার, যে ম্যাচে খেলতো একেবারে দেখে মনে হতো তার থেকে ভালো ব্যাটার আর হয় না, মানে সেরা একেবারে, তার কোনো জবাব নেই, এরকমই আর কি মনে হতো। আর আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই যে পিচগুলো, এখানে কিন্তু পেসাররা যে উইকেট পাচ্ছে না তা না, ওয়েস্ট ইন্ডিজের পিচে কিন্তু পেসাররাও পায় যদি শর্ট বল করে, স্লো বল করে। আর আমি দেখলাম পাপুয়া নিউ গিনির বিপক্ষে 4 ওভার বল করে 3 উইকেট নিয়েছে, কোনো রান দেয়নি লকি ফার্গুসন। কি অবিশ্বাস্য বোলিং! এই রেকর্ড কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। অন্যান্য বোলার দেয় তাও 4-5 রান, 6 রান, 7 রান দিয়েছে, বাট 4-5টা উইকেট নিয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি রান কত কম দিয়েছে, বাবা! রান দেয়নি, 0 রান প্লাস 24টা ডট বল করেছে, মানে অবিশ্বাস্য ব্যাপার, প্লাস 3টে উইকেট নিয়েছে। এই লকি ফার্গুসনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না। 175 রানের রেকর্ড যেমন আইপিএলে ভাঙা কঠিন, 6টা 6 রেকর্ড ভাঙা যেরকম কঠিন, এই রেকর্ডও কিন্তু কঠিন। একটাও রান না দিয়ে 3টে উইকেট নেওয়া লকি ফার্গুসন। এই লকি ফার্গুসনই আইপিএলে ফ্লপ খেয়েছিল, তার কারণ কোয়ালিটি। এবার তারপরে টিমের একটা কোয়ালিটি থাকে, তারপর ওখানে ভালো ব্যাটসম্যানরা ছিল, সব মিলানো মিশানো, ওখানে ভালো বোলিং করে, তারপর ব্যাটিং উইকেট ছিল। বোলিং উইকেট না থাকলে বল করা, মানে বোলারদের বল করে পোষায় না, একটু যদি বোলাররা সুযোগ সুবিধা না পায়। তবে বুমরা তো সেখানেও ভালো বল করেছিল, ওই পিচেও ভালো বল করেছিল, বুমরা দেখিয়ে দিয়েছিল যে এই পিচেও ভালো বল করা যায়। আর এখনকার পিচে তো ভালো বল করছে, টি-20 ওয়ার্ল্ড কাপেও ভালো পারফরমেন্স করেছে জসপ্রীত বুমরা, এমনি তাকে বুমরা বলা হয় না। এছাড়া কুলদীপ যাদবের কাছে সব থেকে বেশি উইকেট নেওয়ার চান্স এখন আর নেই বললেই চলে, তার কারণ তার 5টা ম্যাচ সুযোগ পাবে। এবার যদি চেঞ্জ না করে আফগানিস্তানের বিপক্ষে, ভারত সব থেকে বড় ভুল করবে। ভারতের একটা জিনিসই চেঞ্জ করা উচিত, কুলদীপকে যেভাবে হোক টিমে আনা উচিত, সিরাজের পরিবর্তে কানাডার বিপক্ষে আনতে। এটা আমার মনে হচ্ছে বৃহস্পতিবার আনবে। কালকেই ম্যাচ রয়েছে ভারতের, দেখা যাক কী হয় কালকের ম্যাচটা। আফগানিস্তানের সাথে জেতা উচিত, আফগানিস্তানের সাথে হারা উচিত না। আফগানিস্তান ভালো চমক দেখিয়েছে, গুড ক্রিকেট খেলেছে, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপও ভালো ক্রিকেট খেলেছিল, বাট ইন্ডিয়া জিততে হবে ম্যাচটা। আমেরিকাকেও হারিয়েছিল, আমেরিকাও ভালো খেলছিল, বাট আমেরিকা কিন্তু ভারতকে হারাতে পারেনি, ভারতই হারিয়েছিল। এইবারও আফগানিস্তানকেও ভারত হারাবে, অত চাপ নেই।
তারপরে আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওই ম্যাচটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমেরিকার বোলাররা কী করে বল করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সৌরভ নেলভেত্রকর, আলী খান, তবে খুব একটা সহজ হবে না ওয়েস্ট ইন্ডিজের জন্য। ওই আমেরিকার ব্যাটিং কিন্তু বোলিংটা কিন্তু খারাপ না। সৌরভ নেলভেত্রকর ওই প্লেয়ারটা ভালো, নেত্রাভালকর ভালো বল করছে। এছাড়া তার সাথে রয়েছে আলী খান, করি অ্যান্ডারসন রয়েছে, আর স্পিনারদের মধ্যে আর কে রয়েছে আমার ঠিক মনে পড়ছে না, হারমিত সিং বোধহয়। স্পিনারের থেকেও ফাস্ট বোলিংটা কিন্তু ভালো বেশি আমেরিকার আর কি। আর ওয়েস্ট ইন্ডিজের স্পিনারও ভালো, ফাস্ট বোলার অতটা ভালো না, বাট ফাস্ট বোলার মোটামুটি। তাও আলজারি জোসেফ ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে। আর ভারতের হয়ে ফাস্ট বোলিংয়ে যেমন আর্শদীপ সিং ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে। বুমরা যেমন রানটা কম দিচ্ছে বাট উইকেট কম নিচ্ছে, আবার আর্শদীপ সিং রানও কম দিচ্ছে আবার উইকেটও বেশি নিচ্ছে। আর্শদীপ সিংয়ের চান্স রয়েছে, পুরো ধারাবাহিকভাবে উইকেট তুলে যাচ্ছে। তো বাকি কটা ম্যাচেও যদি তুলতে পারে তাহলে হয়তো সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও করতে পারে, সেটা ভারতের জন্যই ভালো হবে। আর্শদীপ সিং যদি নিতে পারে, আর্শদীপ সিং নিলেও নিতে পারে, অসুবিধার কিছু নেই, নিতেই পারে, বলা যায় না। খেলার বিষয়ে তো আগে থেকে কিছু বলা যায়, এখানে হয়তো ভালো করে দিলে আবার হয়তো ভালো করতে পারলো না, এরকম হলো ব্যাপার। আর তোমাদের কি মনে হচ্ছে কোন কোন দল সেমিফাইনালে যেতে পারে? আমার মনে হচ্ছে, যদি মনে হয় অস্ট্রেলিয়া তো যাবেই ওই অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে, আর ইন্ডিয়া অথবা বাংলাদেশ, এই দুটো দলের মধ্যে কেউ যাবে। আর আরেকটা যে গ্রুপটা রয়েছে আবার হয়তো আফগানিস্তানও যেতে পারে। আর আরেকটা গ্রুপ, ওইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ তো যাবেই, হয় সাউথ আফ্রিকা যাবে, না ইংল্যান্ড যাবে, না সাউথ আফ্রিকা না আমেরিকা যাবে। তো দেখা যাক কি হয়। সিরিজের পিছিয়ে এরকম হবে, একটা দল প্রথমে ব্যাট করে 190 থেকে 95 রান তুললো, সেকেন্ড যে দল চেস করতে নামলো সে দল 120 রানে বা 130 রানে অল আউট হয়ে গেল, বা সেরকম রানই তুলতে পারলো না, বা হয়তো 40-50 রানে হেরে গেল ম্যাচটা, এরকমও কিন্তু হবে। রানটা করা কতটা কঠিন হয়ে গেল, পেসাররা উইকেট পেয়ে গেল, আবার স্পিনাররা উইকেট পেয়ে গেল, প্রথম ইনিংসে কিছু হচ্ছিল না। এই জন্য ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে প্রথমে ব্যাট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। আর সবসময় বাহাতি পেসাররা একটু বাড়তি সুবিধা পায় ডানহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বল করার জন্য, এই জন্য আর্শদীপ সিং কিন্তু ভালো বল করতে পারে। কিন্তু ডেথ ওভারে আমার একটু ভয় লাগছে, ডেথ বোলিংটা কে করবে ভারতের। মানে জসপ্রীত বুমরা তো রয়েছে, সে বিষয়ে কোনো নিঃসন্দেহে বলা যায় জসপ্রীত বুমরা ঠিক আছে, কিন্তু তার সাথে বলটা কে করবে, হার্দিক পান্ডিয়া নাকি আর্শদীপ সিং? মনে হচ্ছে রোহিত শর্মা আর্শদীপ সিংকে দিয়ে বল করাবে, প্রথম দিকে যেমন বল করবে শেষ দিকেও বল করতে আসবে, বাট শেষ দিকে বল করতে আসবে সবই মেনে নিচ্ছি, মাঠটা একটু যেন কম খায়, 7-8 রান দেয়, 10 রান দেয়, তাহলে ভালো হবে। এবার সেখানে যদি 20-25 রান দিয়ে ফেলে, গুরুত্বপূর্ণ ম্যাচে 20-25 রানে কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াবে শেষে। আর বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা হতে পারে। অস্ট্রেলিয়ার কিন্তু ওইদিকে কিন্তু ভালো বোলার রয়েছে, প্যাট কামিন্স, জস হেজেলউড, মিচেল স্টার্ক, এদের বিরুদ্ধে রান করাটা অতটা কিন্তু সহজ হবে না। আর ওরা চাইবে বিরাট কোহলি, রোহিতকে এদের আগে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য, তারপর সূর্যকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবে ভারত। তারপর ঋষভ পান্ট চাপে পড়লে খেলতে পারে না, সে বিষয়টা সমস্যা রয়েছে। তবে খেলেছে সুপার 8-এর আগে যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু ঋষভ পান্ট খেলে দিয়েছে, বাট দেখা যাক কি হয়, পারফরমেন্স করতে পারে নাকি। পারফরমেন্স করতে পারলে তো ভালো কথা, আর পারফরমেন্স না করতে পারলে অসুবিধার বিষয়। তো দেখা যাক, কারণ বলা সম্ভব হচ্ছে না কি হবে, কি হতে পারে, এগুলো বলা খুবই মুশকিল। আর আগের বছর টি-20 ওয়ার্ল্ড কাপে এতটা হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস হয়নি। এবার রুদ্ধশ্বাস বলছি কেন, মানে অনেকগুলো দলের খেলা হয়নি, মানে প্রচুর ম্যাচ, এতগুলো কিন্তু হয়নি। এতদিনে খেলা শেষ হয়ে গেছিলো, 1 মাস ধরে চলছে, কোনো দিন 2-3টে করেও কিন্তু খেলা পড়েছে। এই জন্য কিন্তু এখনও 1 মাসের বেশি না হলে কিন্তু লাগতো। এরপর টি-20 ওয়ার্ল্ড কাপের পর আর কোনো ম্যাচ নেই, তারপর আর কি রয়েছে, তারপর বিভিন্ন সিরিজ রয়েছে, জিম্বাবুয়ের সাথে ভারতীয় দল সিরিজ খেলবে, বাংলাদেশেরও ম্যাচ ট্যাচ রয়েছে, সেগুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বা টি-20 ওয়ার্ল্ড কাপটা যতটা লোক দেখবে এমনি দেখবে না, তবে এই ম্যাচগুলোই ভারতের আর কি দেখবে বেশি। তবে আর একটু সময় ধরে চললে ভালো হতো টি-20 ওয়ার্ল্ড কাপটা। IPL যেরকম 2.5 মাস ধরে চললো, 1.5 মাস অন্তত চলতে পারতো। আর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে যেটা হবে ওরা কিন্তু ভারতে হবে, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে সেটা কিন্তু ভারতে হবে, দুটো পরপর ভারতে হবে। তারপর একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সেটা 2027 সালে হবে, সেটা সাউথ আফ্রিকায় হবে। বা সাউথ আফ্রিকায় ম্যাচ হলে 1:30টার থেকে ম্যাচ শুরু হয়ে যাবে, বিশ্বকাপের ম্যাচ। অসুবিধা খুব একটা হবে না, তবে মাঝে মাঝে বিকেলবেলা যখন ম্যাচটা শুরু হবে সেক্ষেত্রে 5:30টার থেকে শুরু হতে পারে, সেক্ষেত্রে ম্যাচ শেষ হতে হতে প্রায় 12:30-1টা বেজে যাবে, সেক্ষেত্রে মানে ভারতীয় সময়।
আর এই ওয়েস্ট ইন্ডিজের পিছে শুধু স্লো বল নকল বল এগুলো করতে হবে, এই জন্য মুস্তাফিজ ভালো বল করতে পারছে। মুস্তাফিজ সুইং করে, আর সুইং করালে আলাদা বিষয়, সুইং যদি কেউ না করায় তাহলে স্লো স্লো বল করতে হবে, এক কোণ থেকে এক কোণে এসে তাহলেও হবে, যেরকম মুস্তাফিজও করছে। সেটাও খারাপ, তবে ওয়াইড একটা হওয়ার সম্ভাবনাটা থাকে, তাও ডট মানে হোয়াইট 1-2 রান মানে বড় শট দেওয়ার থেকে 1-2 রান এক্সট্রা দেওয়া ভালো, মানে বড় শট খাওয়ার থেকে। আর 10 বোল্ট ওইদিকে তো অবসর নিয়েছে, টি20 বিশ্বকাপে আর খেলবে না সে, মানে অনবদ্য কিন্তু খেলেছে, তারপর কিন্তু অবসর নিয়েছে। টিম সাউথি এরপরে অবসর নিয়ে নেবে, টিম সাউথির অবসর নেওয়া দরকার ছিল, আমি ভেবেছিলাম 10 বল খেলবে, তার কারণ টিম সাউথির বয়স বেশি, টিম সাউথি অনেক বেশি ম্যাচ খেলে টি20-তে। এবার নিউজিল্যান্ডেরও অনেক ম্যাচই খেলেছে টি20-তে, বাট বোল্ট আবার টি20 ওয়ার্ল্ড কাপ ছাড়া সেরকম খেলে না টি20-তে, সে আবার ওয়ানডে আর টেস্টে খেলে আর বিভিন্ন টি20 লিগে খেলে, বাট নিউজিল্যান্ডের হয়ে টি20-তে সেরকম ম্যাচ খেলেনি, অল্প ম্যাচ খেলেছে, কিন্তু দারুণ রেকর্ড রয়েছে, ভালো একজন বোলার, আইপিএলে ভালো বল করেছে, ধারাবাহিকভাবে খেলেছে, এরকম এইগুলো হলো বিষয়। এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা অল্প বয়সে অবসর নিয়েছে বা তারপর আর খেলতে, যেমন কুইন্টন ডিকক বোধহয় ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছে, টি20টা খেলে, এরকম মানে টি20 যুগের ওয়ানডে কাউ খেলতে পোষায় না, আবার অনেকে খেলে, যেমন ডেভিড ওয়ার্নার টি20 খেলে, ওয়ানডে থেকে কিন্তু অবসর নিয়েছে, ওয়ানডে তো ওপেন করে ট্র্যাভিস হেডের সাথে, কে বিশ্বকাপে ওপেন করেছিল ট্র্যাভিস হেড ওয়ার্নারই, এরপরে ট্র্যাভিস হেডের সাথে ওপেন অন্য কাউকে দিয়ে করাতে পারে, সেটা দেখতে হবে কাকে দিয়ে করাতে পারে, সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে অস্ট্রেলিয়াও চাপে পড়তে পারে, ভালো যারা খেলেছে তারা যদি প্রথম দিকে আউট হয়ে যায় সেক্ষেত্রে চাপে পড়লো, সেক্ষেত্রে আবার ম্যাক্সওয়েল ধোকা, অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় ধোকা দেয় না, মানে ম্যাক্সওয়েল সেখানে হয়তো খেলে দেয়। আর অস্ট্রেলিয়ান রক্ত প্রথম দিকে, মানে যারা অস্ট্রেলিয়ান মানে রক্ত কখনো বেইমানি করে না, সকলে বলে না, মানে ওরা প্রথমের দিকে মার খেলেও পরে যে ভালো বল করে দেয়, যেমন মিচেল স্টার্ক আইপিএলে কি বোলিংটাই না করলো, এখন মার খাচ্ছে, বাট সেমিফাইনাল ফাইনাল ম্যাচ যেই খেলতে আছে তখন যেন জ্বলে ওঠে মিচেল স্টার্ক, তখন একদম শক্তিশালী পাওয়ারফুল হয়ে ওঠে, স্পাইডারম্যানের মতো আর কি, তখন ভালো করে দেয়। বাংলাদেশের অনেক সমর্থক চাইছে 2024 টি20 বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশ এবং ভারতের মধ্যে হোক, আবার অনেকে চাইছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে হোক, ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া লাগবে না, ওইটা হলে মানে এক পেশি ম্যাচ হয়ে যায়, ওইটা হওয়ার দরকার নেই, বাংলাদেশটাও হোক, কিন্তু মনে হচ্ছে হবে না। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এদের সাথে হতে পারে ভারতের, বা ভারত যদি না উঠতে পারে সেক্ষেত্রে অন্য 2 দলের হতে পারে, কে উঠবে ফাইনালে এগুলো বলা মুশকিল, এগুলো এখন থেকে বলা সম্ভব না, হয়তো আমরা যার কথা বললাম তারা হয়তো উঠলোই না, তারা হয়তো আগেই ছিটকে গেল, সেমিফাইনালেই যেতে পারলো না, এখন সুপার 8 রাউন্ডটা আসবে, আসল রাউন্ড, তারপরে আর এই ম্যাচগুলো দেখে মজা আসবে, এগুলো অতটা স্লো উইকেট হবে না এবং ভালো টিমের বিরুদ্ধে ম্যাচ, সেই জন্য অসুবিধাটা হবে না। তবে নিউজিল্যান্ড ছিটকে যাবে এটা অনেকেই ভাবতে পারেনি, পাকিস্তান ছিটকে যাবে, পাকিস্তানের মানে টিমের মধ্যে কোনো দলগত পারফরমেন্স নেই, দলের মধ্যে ঝামেলা রয়েছে, গ্যারি কাস্টান যে কোচ, সে কিন্তু ভারতের যখন কাপ নিল তখন কিন্তু ভারতের কোচ ছিল গ্যারি কাস্টান, এবার গ্যারি কাস্টান বলেছে ভারতের সাথে আমি অনেক বছর যুক্ত ছিলাম, ভারতীয় দলের দলগত পারফরমেন্স ছিল, তাদের মধ্যে সবার মধ্যে ভালো সম্পর্ক ছিল, এখানে সেই সম্পর্ক নেই, কেউ কাউকে সাপোর্ট করে না, একে অপরকে সমর্থন করে না, হেরে গেলে একে অপরকে দোষারোপ করে, এই জন্য পাকিস্তান ভালো করতে পারে না, ওই জন্য এইবারের আগে ছিটকে গিয়েছে, কথাটা ঠিকই হয়তো। আর বাবর আজম এমন ঝিমানো ব্যাটিং করে, বাবর আজম রিজওয়ান কিছু যাই বলার নেই, আর একজন মানে ক্যাপ্টেন হিসেবে সাকসেসফুল না, বেশি মাথা গরম বাবর আজমের, আর ভালো বোলার নিয়েও জিততে পারে না পাকিস্তান, মেন কথা ওদের কোনো প্লেয়ারদের ওপর সেরকম ভরসা রাখে না ব্যাটিংয়ের ক্ষেত্রে, যে কে আমি এই জায়গায় খেলাবো, কোনো টেকনিক নেই, মানে ফালতু। আর ক্যাপ্টেন এমন একজনকে করলো বাবর আজমকে সরিয়ে শাহিন শাহ আফ্রিদি, ওইখানেই তো মোমেন্টামটা চলে গেল, ওখানে যদি ফাখার জামানকেও ক্যাপ্টেন করতো তাহলেও নয় মানতাম, বা অন্য কাউকে করতে পারতো, শতাব খান টান ছিল, সেটাই মানে খুবই খারাপ খেলেছে পাকিস্তান।